বর্ণ তখনও চেয়ে আছে। সুখ জানতে চায় কাভারের দিকে ইঙ্গিত দিয়ে। এগুলো এখানে কতদিন ধরে আছে? অনেক দিন। হেয়ালি ছাড়া জবাব। সুখ ফের প্রশ্ন করে। আমি আসার আগে থেকে? হ্যাঁ বোধক উত্তর পেয়েছিল সে। অতঃপর বিস্ময় ভরা চোখে জানতে চাইল। আমি এখানে আসব আপনি শুরু থেকেই জানতেন? এক ঝটকায় কাছে চলে আসতেই সুখ দিশেহারা হয়ে কাভার্ডের সাথে সেটে গেল চোখ খিচে। বর্ণ হাসল বোধহয় ঠোঁটে ঠোঁট খুঁজে। এক ভ্রু তুলে সুখের কোমরের পাশে কাভার্ডে রাখলো আলগোছে। ফুলের অস্থিরতা কাঁপাকাঁপিটা যেন তাকে আনন্দ জোগাচ্ছে। পিটপিট করে সে দৃষ্টি মেলতেই বর্ণ ফিসফিসিয়ে বলল। হয়তো হ্যাঁ, নয়তো না। এতদিন বলেননি যে? সুখের কথাটি লিভ রিডিং করে তাকে অপর নিজ পর্যবেক্ষণ করে বর্ণ দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে। পারফেক্ট, এটাই মানিয়েছে তোকে। মনে হচ্ছে আশফিয়ান বর্ণকে গায়ে জড়িয়ে আছিস। সুখ সোজা হয়ে দাঁড়িয়ে সজোরে শ্বাস টানে। চেনা পরিচিত একটা ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে ধীরে ধীরে। সুখ সংকুচিত হয়ে আচানক বর্ণর কলার চেপে ধরে তার নিচের দিকে টেনে আনল। এরপর ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বুকে ঘাড়ে শুকে শুকে হঠাৎ ঘন ঘন পল্লব ঝাপটে ছলো ছলো চোখে দৃষ্টিপাত করল। এই ঘ্রাণ আব্বুর গায়ের, তার মানে ইশারায় বলল। আপনি নিবাসে গিয়েছিলেন, আমাকে নিয়ে যাননি কেন? ওদের ছাড়া একলা এখানে আমি ভালো নেই, বোঝেন না আপনি? সয়ে যাবে। বর্ণর হাতে ফোন ছিল। নোটিফিকেশনের শব্দ ফোন স্ক্রিনে দৃষ্টি রাখে। একটা মেসেজে নজর যেতেই সেকেন্ড কয়েকের মধ্যেই দ্রুত কদমে কক্ষ ত্যাগ করে। সুখ ছুটল পিছু, জামানা পাল্টেই। টমিকে কোলে রেখে বাহিরে গাড়িতে হেলান দিয়ে নুরা দাঁড়িয়ে পাশে জিসন। নোরাকে দেখতেই বর্ণর আগে ছুটে এলো সুখ। দীর্ঘদিন পর কাছে পেয়ে হাঁটু মুড়ে বসে ঝাপটে ধরে তাকে। নোরা নিজেও সুখের গলা জড়িয়ে মুখোকি দিয়ে বর্ণকে দেখার চেষ্টা করলো। বর্ণ অবাক হলো কিনা বোঝা গেল না, তবে স্থির চোখ দুবনকে পরখ করে নোরাকে বলল। এখানে কিভাবে এলি? নোরার ঠোঁট উল্টে সুখের দিকে তাকালো। এরপর বলল চড়া গলায়। তোমার গাড়ির ডিকিতে লুকিয়ে এসেছি। কোনো সমস্যা? জিসান চোখ তুলে তাকায়। চোখাচোখি হলো বর্ণর সাথে। দুজনের প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক। উপস্থিত চারজনের মাঝে অবাক যা হওয়ার সব ভিড় করেছে সুখের মুখে। হতবিহব্বল হয়ে চেয়ে থাকলো সে। বর্ণ ঘাড় চুলকে বলল কাছে সাকিয়ে। কেন? বাচ্চাটা ঠোঁট উল্টে পাল্টে তখনই কেঁদে ফেলল মেয়েকে। সুখের উদ্দেশ্যে বলল। দেখলে সুখ, আমি বর্ণকে দুবার বলেছিলাম আমাকে সুখের কাছে নিয়ে যাও। তখন সে কি বলেছে জানো? দুদিকে মাথা ঝাঁকায় সুখ, অর্থাৎ সে জানে না। নোরা শোধায়। বলেছে সুখের কাছে যাওয়ার দরকার নেই। বর্ণ কি আমার সাথে অন্যায় করেনি এটা? সুখ মৃদু হেসে তাল মেলালো, ইশারায় বুঝিয়ে দেয়। খুব অন্যায় করেছে। সরু দৃষ্টিতে বর্ণকে চেয়ে থাকতে দেখে জিসানের কপালে ভাঁজ পড়ল। গন্তব্য আলাদা হলেও একই সাথে তাদের পথ চলা। এই দৃষ্টিতে যে কিছুর ইঙ্গিত আছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি পরক্ষণেই ভুলবশত সুখের দিকে নজর যেতেই হক চুকিয়ে দৃষ্টি সরিয়ে আনলো সে। ও এই ব্যাপার, সুখের দিকে যেখানে চোখ তুলে তাকানো নিষিদ্ধ সেখানে কী সব পুরুষালী পোশাক আশাক পরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মেয়েটা। ওদিকে সজ্ঞানে হোক বা বেখেয়ালে নজর দিলে আশফিয়ান বর্ণর আচরণ আর ভদ্রলোকের মতো থাকবে না। জিসান চাপা শ্বাস ছেড়ে বলল। আমি যাচ্ছি। নূর এখনই বাড়ি ফিরবে নাকি? তরিতে জবাবটা নুরা দিল। না, আমি এখন ফিরবো না। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে না ঘুমালে আমার আত্মা শান্তি থাকবে না। সোফায় বসে কয়েকটা ফাইল সামনে রেখে তন্মধ্যে একটা মিলে দেখাদেখি করছিল মেহরাব। সেই সময় জেসি বেরিয়ে বাথরুম থেকে সদ্য গোসল সেরেছে। ভেজা চুল, মুখশ্রীতে কণা কণা পানির ছাপ। বক্ষস্থলের জামা ঈষৎ ভিজে গেছে। ভেজা চুলের আগা ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছিল। হঠাৎ মাথা ঝাড়া দিতেই মেহরাবের ফাইলে গিয়ে পড়ল ছেটা ছেটা চল। তৎক্ষণাৎ রেগে এসে মাথা তোলে সামনের রমণীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। পরক্ষণেই সম্বিত ফিরতে কঠোর গলায় বলল। এই মেয়ে, দূরে যাও। পানির ছিটা যেন এইদিকে না আসে। ভোরের একটা ব্যবহারে মেহরাবের ওপর বেজায় চটেছিল জেসে। এখন এমন গাম্ভীর্যতায় দ্বিগুণ মেজাজ খোয়ালো। আরও কাছে গিয়ে সর্বস্ব দিয়ে চুল ঝাড়া মেরে ছেটা ছেটা পানিতে ফাইল ভিজিয়ে দিয়ে বলল। ওদিকে না গেলে কি করবেন শুনি? মেহরাব উঠে এলো ধীরে, রাখল না আজ, শীতল কণ্ঠে বলল।
বাড়াবাড়ি করছো তুমি মেয়ে। মেরে পুঁতে দিলেও এখানে কিন্তু তোমার ভাই বা হিরো বাঁচাতে আসতে পারবে না। ভাইয়া স্বয়ং না থাকলেও তার টিম আমার আশেপাশেই। একবার ছুঁয়েছেন অভিযোগ করলেই সেকেন্ডের ব্যবধানে দেখবেন আপনার অস্তিত্বই বিলীন। ভ্রু বেঁকে গেল মেহরাবের। তাচ্ছিল্য হেসে বলল, হুমকি দিচ্ছ? তোমার ভাই গুন্ডা নাকি? মুহূর্তেই জেসির মুখের রং পাল্টে গেল। আগ্রাসী ভাব ভঙ্গিতে আঙুল তুলে বলল, ডক্টর, আমার ভাইয়াকে একদম গুন্ডা বলবেন না, খুব খারাপ হবে বলে দিলাম। সুখ চেয়েছিল নোরা সহ সেও নিবাসে ফিরে যাক। ক্যাসেলে ছিল তো অনেকদিন, পরিবার থেকে দূরে সরে। বর্ণ এজাজত দেয়নি এই প্রস্তাবের। ফলস্বরূপ রাগ অভিমানের সম্মিশ্রণে সে নোরাকে নিয়ে অন্য রুমে চলে গেল। যাওয়ার সময় বুঝিয়ে দিল সে চাইলেও এখান থেকে ছুটে চলে যেতে পারবে না। কারণ আছে, তা হলো ডোর সিকিউরিটি সিস্টেম। ভেতরে প্রবেশের ক্ষেত্রে তার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড কাজ করলেও বের হওয়ার সময় বর্ণর একার ফিঙ্গারপ্রিন্টই প্রয়োজন। সেদিন নিজে নিজে চলে যেতে গিয়েও এই কারণে ক্যাসেল থেকে বেরোতে পারেনি। বর্ণ বলে দিয়েছে ক্যাসেলে প্রবেশ সুখের ইচ্ছায় ঘটলেও বেরোতে হবে কেবল আশফিয়ান বর্ণর ইচ্ছাতে। নুরার এখানে আসার কথাটি আয়দাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুখবিডির হেডবোর্ডে আজ শোয়া হয়ে বসলো কোলে টমি। বহুদিন পর আদরের প্রাণীটিকে ছুতে পেরে মনটা শান্ত অনুভব হচ্ছে কিছুটা। তদ্রূপ টমিও গুটি সুটি মেরে নিঃসংকোচে বেডে মুখ গুজে আছে ছুটি করে। নোরা শোয়া থেকে উঠে বসে বলল, সুখ এতদিন এই বাড়িতে ছিল? সম্মতি জানালো সে। নোরা ফের বলে, আমাদের বাড়িতে আর ফিরবে না? পুনরায় ওপর নিচে মাথা ঝাঁকিয়ে হাত জানালো সুখ। নোরা শোধায়, বর্ণাজি চাচাকে বলল তোমাকে ও বাড়ি আর ফিরিয়ে নেবে না, নিজের কাছে রেখে দেবে। টমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সুখ। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করতেই চমকে মাথা তুলল। ইশারায় জানতে চাইল, আব্বুকে এসব বলেছে বর্ণ ভাই? কখন? তুমি কিভাবে শুনলে? বর্ণর গতিবিধি পর্যবেক্ষণ করে যখন টেকেতে চড়ে বসার প্ল্যান কষে গেটের দিকে যাচ্ছিল, তখনই বর্ণ আর চাচুর কিছু কথোপকথন শুনে ফেলেছিল সে। কথায় কথায় চাচু রেগে যাচ্ছিল। একটু পর আবার কি যেন হলো, দুজনকে জড়িয়ে ধরল। এর বেশি কিছু দেখতে বা শুনতে পায়নি নোরা। ডিকি খুলতে না পেরে আসিফ জায়ানকে অনুরোধ করতে লেগে পড়েছিল চুপি চুপি। সব শুনে সুখ অল্পক্ষণ চুপসে থেকে ভাবনায় পড়ল। কি চলছে তার অগোচরে। আম্মু আব্বু তাকে ছাড়া যেখানে 2 দিনের বেশি বরদাস্ত করে না, সেখানে ক্যাসেলে বর্ণর সাথে এতদিন অতিবাহিত হওয়ার পরেও কেন তাকে বাড়ি ফিরতে বলছে না? ভিডিও কলেও হাসি মুখে থাকে, যদিও তখন সুরগুলো বিষণ্ণ শোনায়। এর কারণ বর্ণকে জিজ্ঞেস করলেও সঠিক জবাব মিলবে। নোরাকে শুইয়ে দিল বালিশে। পাশে শোয়া হয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুজন এটা ওটা বলছে। যদিও কথা নোরাই বেশি বলছে, সুখের মাথায় অন্য ভাবনা। হঠাৎ সে জানতে চাইল, কাউকে কিছু না বলে এভাবে ডিকিতে লুকাতে ভয় করেনি? এমন করা উচিত না নোরা। যদি গাড়ির নিচে বোম ফিট থাকতো, যদি মাঝ রাস্তায় ব্লাস্ট হয়ে যেত, আমরা নোরাকে কোথায় পেতাম আবার? সুখের ইশারা বুঝতে মনোযোগ দিয়ে দেখতে হয়। পুরো কথা আয়ত্ত করতে খানিকটা সময় লাগলো নোরার। এরপর হতভম্ব হয়ে তাকালো। গাড়ির নিচে বম, মাঝ রাস্তায় ব্লাস্ট। এভাবে তো ভেবে দেখা হয়নি। সিনেমায় বার কয়েক এমন ঘুরতে দেখেছে নোরা। দৃশ্যগুলো স্মৃতিপটে ভাসতেই ঢোক গিলে ভয়ে তটস্থ হয়ে সুখকে এক হাতে জড়িয়ে ধরে বলল, স্যার, কাউকে না জানিয়ে এভাবে আর ডিক্কিতে লুকাবো না। আচ্ছা, আমার কিছু হয়ে গেলে সিআইডি অফিসাররা কি অফিস জায়ান্টকে ইন্টারোগেট করতো না? ওই তো আমাকে ডিক্কিতে চুপাতে হেল্প করেছিল। একটু ভেবে ফের বলল, অযথা কেসে ফেসে যাবে বলে নিশ্চয়ই বলতো না। তখন কিভাবে জানতে তোমাদের আদরের নোরা বর্ণার গাড়ির ডিক্কিতে ছিল? গাড়িতে তো বর্ণও ছিল। তার মানে আমার সাথে সাথে বর্ণও ব্লাস্ট হয়ে যেত। ও মাই গড! একদিনে আম্মু 2টো ছেলে মেয়ে হারিয়ে ফেলতো, আর তখন আব্বুর সব সম্পত্তির মালিক হয়ে যেত অভ্র, তাই না বলো? নির্বাক চোখে সুখ চেয়ে থেকে রোবটের মতো সেসব কথাটির জবাবে ওপর নিচে মাথা ঝাঁকালো শুধু। মনে মনে প্রশংসা করলো বোধ হয়। বাচ্চাটার ভাবনা চিন্তা কত প্রখর, সত্যি প্রশংসনীয়। তোফাকে মাহিরের সামনে রেখে আনা হয়েছিল। জানতে চাওয়া হয়, এই ছেলেকে তুমি পছন্দ করো? জীবনসঙ্গিনী হিসেবে তাকে পারফেক্ট মনে হয়? তার সাথে এক জীবন পাড়ি দিতে পারবে?
আজাদ সাহেবের কণ্ঠ ধারালো ছিল বেশ। তোফার হৃদয় কেঁপে ওঠে আর চোখে মাহিরের দিকে তাকায়। লোকটাও তার দিকে চেয়ে কেন তার জবাব শুনবে বলে তোফা মাথা তুলল না। মামাদের সামনে দাঁড়িয়ে মুখ ফুটে কিছু চাইতে হয়নি কখনো, আজ কিভাবে চাইবে? বলল, এ ব্যাপারে আমার কোনো মত নেই, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। বন্য যাকে পাত্র হিসাবে সিলেক্ট করেছে তার সাথে বিয়েতে বসতে বললে? তামিজ সাহেবের কথার প্রেক্ষিতে তোফা তড়িৎ বলে, নির্দ্বিধায় বসবো। মাহিরদের বললো তুমিও তাকে পছন্দ করো। গলা শুকিয়ে আসে তুফার, কাপা গলায় মাথা নত রেখেই বলল, কথাটি আমি কখনো মুখ ফুটে বলিনি তো। দুই শিকদারের দৃষ্টি ঘুরে গেল মাহিরের দিকে। হানিফা বেগমও উপস্থিত হয়েছেন সেখানে। বললেন, আমার নাতনি দেখি তোরে অস্বীকার করে দিছে, এখন তুই কিছু বলবি? তখন মাহিরের জবাব ছিল নির্বিকার। সব কথা কি মুখ ফুটে স্বীকার করা জরুরি? মনের মানুষের কিছু কথা প্রিয়জনকে নিজ উদ্যোগে বুঝে নিতে হয়, নতুবা কিসের প্রেমিক পুরুষ হব আর? ব্যাস, এই অবধি ছিল তখনকার দৃশ্যপট। এরপর এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি শিকদাররা। মাহির চলে গেছে নিবাস থেকে খানিকটা অপমান বয়ে নিয়ে। তোফা ছুটে এলো নিজের ঘরে। সন্ধ্যার পর আর বের হওয়া হয়নি। হানিফা বেগম ধীর পায়ে রামসার সাহায্য নিয়ে এসেছিল তার কাছে। অনেকক্ষণ কিসব বুঝিয়েছে, অন্যমনস্ক থাকায় কথাগুলো তোফার মনে পড়ছে না সঠিক। এরপর ছোট মামি তালাশ করলো রাতের খাবার খেতে। ওনাকেও খিদে নেই জানিয়ে দিয়েছে সে। মনটা উদাস হয়ে আছে, সত্যিই খিদে টিদে মরে গেছে। রোবায়াত বেশি জোর করেননি। মেয়েটার মনের অবস্থা অল্প বিস্তর অনুধাবন করে একা থাকার সুযোগ করে দিয়েছেন। রাত বাড়ছে, কোলাহল কমে গিয়ে শহরে নেমে আসছে শুনশান নীরবতা। তোফা কোলে বালিশ আঁকড়ে রেখে গালে হাত চেপে বসে আছে অদৃশ্যে চেয়ে। শুয়েছিল একটু আগে, কিন্তু ভেতরের অস্থিরতায় চোখের ঘুম হারিয়ে গেছে। অন্তঃস্থলের উদ্বেগ কমাতে না পেরে শেষমেশ উঠে বসে আছে। আচমকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। কল এসেছে। ভ্যালেন্টাইন্স ডেতে যে নাম্বার থেকে কল এসেছিল আজও সেই নাম্বারটাই ভেসে উঠেছে। রিসিভার তুলে কানে চাপল। দুপাশেই নীরবতা। মুখটা প্রথমে তোফাই খুলল। কে বলছেন? আমি। ছোট একটা শব্দ, অথচ আওয়াজটা কর্ণকুহরে পৌঁছতেই কণ্ঠের অধিকারী মানবকে চিহ্নিতে তুফার বেগ পেতে হলো না। চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হঠাৎ এত রাতে? কোনো প্রয়োজনে? প্রয়োজন ছাড়া কল দেওয়া যায় না বুঝি? মধ্যরাতে পরনারীকে অপ্রয়োজনে কল দেওয়ার অভ্যাস কোন কাতারে পড়ে জানেন নিশ্চয়ই। তাছাড়াও খুব শীঘ্রই কারো বউ। শ্যাট আপ। দাঁতে দাঁত নিষ্পেষিত করে মাহির। ইচ্ছে করছে ছুটে গিয়ে শিকদারদের ওপর ওঠা অসন্তুষ্টির বহিঃপ্রকাশে মেয়েটাকে গিয়ে দুটো চড় দিতে। তখন বলতেই পারত সেও মাহিরকে পছন্দ করে। এর ফলে আজকের চিত্রটা হয়তো অন্যরকম হতে পারত। তোফা হতবাক হয়ে বলল, মাঝ রাতে ধমকাবেন বলে কল দিয়েছেন আমায়? নুরাকে ঘুম পাড়িয়ে গায়ে চাদরটা টেনে টুনে দিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করল সুখ। উদ্দেশ্য বর্ণকে কয়েকটি প্রশ্ন করা। ডোর ভিড়িয়ে রাখা ছিল। আস্তে করে খুলে অভ্যন্তরে নজর ফেলতেই সামনের দৃশ্যটিতে নজর আটকে গেল সুখের। অদূর থেকে সে দেখতে পায় ল্যাপটপ স্ক্রিনে পরিবারের সকলের এক ফ্রেমে বন্দি ছবি। ল্যাপটপের সম্মুখে বর্ণ বসা। জুম করে সূক্ষ্ম নেত্রে এক একজনকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। কেউ কারো ছবির সামনে রেখে তখনই এত মনোযোগ দিয়ে পরখ করে যখন আমরা তাকে মিস করি। বর্ণও কি তবে পরিবারকে মিস করছে? সুখ দাঁতে দাঁত চাপল। তাকে খাঁচায় আটকে রেখে নিজে আজ নিবাসে ঘুরে ফিরে এসে এখন এসব করছে। আচমকা কাজ ভাঙার আওয়াজে কেঁপে উঠল সুখ। সেই সাথে রুহুটাও ঝলকে উঠল বোধ করি। বর্ণর হাতের গ্লাস তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরঝর করে ফ্লোরে ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সুখ ছুটে এলো তড়িৎ বর্ণর সামনে। এসে তাড়াতে হতচকিত হয়ে মুহূর্তে কৌশলে ল্যাপটপ ফোল্ড করে নিল মানুষটা। পরক্ষণে কপালে হাত রেখে চোখ ঢেকে নিল। সুখ এক মুহূর্তের জন্য থমকে গেল এমন আচরণে। বাদলা দিনের ঝড় হাওয়ায় বিশাল আকাশে এক চিলতে বিজলির মতন সে এক ঝলক দেখেছে বর্ণর ওই রক্তিম চোখ জোড়ায় চল ছল। সুখ অচিরেই বর্ণর পাশে গিয়ে বসল। খুব অধিকার খাটিয়ে তার চোখ থেকে শক্তপোক্ত হাতটা সরিয়ে একবার রক্তে রঞ্জিত হাতটা অবলোকন করে করুণ দৃষ্টিতে বর্ণর চোখে চোখ রাখে। তার শান্ত নিথর দৃষ্টি প্রত্যক্ষ করে হৃদয়ে হুড়মুড় করে উঠল সুখের। এই দৃষ্টি তার চেনা, খুব নিকট থেকে দেখা। যখন সে নিজেকে অসহায় বোধ করে
আত্মবিশ্বাসে ভঙ্গুর ধরে, হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে তখন তার দৃষ্টিও এমন দেখায়। এই দৃষ্টির সাথে আশফিয়ান বর্ণর একটুও যায় না। পুরুষটিতে মানে নির্লিপ্ততা, কঠোর দৃষ্টিতে অথবা ধূর্ত রহস্যময় চাহনিতে কিংবা দুষ্টুমি ভরা নেত্রে। সুখের অস্থির নির্বাক চোখ দেখে বর্ণ মৃদু হাসল। নিষ্প্রাণ সে হাসিতে প্রতিবারের মতো হিয়ালিপনা দুষ্টুমি ছিল না। বর্ণ শীতল গলায় মৃদু আওয়াজে বলল, এখনো ঘুমাসনি? দূরকে ছেড়ে চলে এলি? আমায় মিস করছিলি নাকি বউফুল? এই পাষণ্ড পুরুষকে ছেড়ে দূরে থাকা যাচ্ছিল না? দ্যাট মিন্স চোখে হারাচ্ছিলি আশফিয়ান বর্ণকে। কথাগুলোতেও আগের মতো সতেজতা কিংবা দুষ্টুমি খুঁজে পায়নি সুখ। বরং মনে হলো কিছু একটা লুকাতে সময়ের সদ্ব্যবহার করেছে মাত্র। এক বুক সাহস সঞ্চয় করে সুখ কাপা কাপা হাতটা বর্ণর গালে ছোঁয়ালো। নির্বাক চোখে ক্ষণকাল দৃষ্টি বিনিময় করে চোখের দিকে ইশারা করে প্রশ্ন করল, কাঁদছিলেন আপনি? কোথায়, কোন কারণে কষ্ট পাচ্ছেন বলুন আমায়। বর্ণ এক হাতে সুখকে কাছে টেনে ঝুঁকে এসে ঘাড়ে মুখ ডুবালো সুখের। বলল স্বাভাবিকভাবে, কান্না? আর আমি? হোয়াটস রং উইথ ইউ ফুল? চোখের অশ্রু মেয়েদের শখের পুরুষদের হৃদয় গলিয়ে উদ্দেশ্য হাসিলের প্রধান হাতিয়ার। এসব পুরুষদের জন্য নয়, আশফিয়ান বর্ণর জন্য তো আরও নয়। ঘাড়ে আলতো ঠোঁটের পরশেকে মুখ তুলল সে। সুখ সন্দেহান বোঝালো, কিন্তু আমি যে দেখলাম আপনার চোখে অশ্রু। সুখকে কাছে টেনে নিল বর্ণ। অথপর গালের বাপাশে দীর্ঘ এক চুম্বন এঁকে মনের সব সন্দেহ দ্বন্দ্ব ভুলিয়ে দিয়ে ঠেলে দিল লজ্জার সাগরে। ঠোঁটে ঠোঁট চেপে লজ্জাবেতী রূপে তার বুকে মুখ লুকায় সুখ। পুরুষটির কাছাকাছি এলেই হৃদয় থেকে শুরু করে সর্বাঙ্গে নিদারুণ কম্পন অনুভূত হয়। দাঁতে দাঁত খিঁচেও এই কাঁপুনি থামানো যায় না তখন। বর্ণ ছোট ছোট চোখে মোহিত দৃষ্টিতে চেয়ে রয়। বউ ফুলের মুখশ্রীর প্রতিটা ভাজে ভাজে গভীর পর্যবেক্ষণে মেতে ওঠে চাহনিরা। হাঁসফাঁস করে সুখ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠোঁট নেড়ে হাতের ইশারায় বলল, আপনি আমাকে আই নিড ইউ ব্যাডলি বলছেন, মনে পড়ে? বলেছি। ভনিতা ছাড়াই জবাব করল সে। ফের বোঝাই সুখ। এরপর আই ওয়ান্ট লস ইউ বলেছেন। বলেছি। আই উইল মেক ইউ মাইন অ্যাট এনি কস্ট বলেছেন। চোখে চোখ রেখে সুখ বোঝায়। বর্ণ তার গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে এবারেও জবাব করে, বলেছি তো সুইট হার্ট। আই ডোন্ট লিভ উইথ ইউ বলেছেন। হুম। বাট একবারও আই লাভ ইউ বলেননি মিস্টার আশফিয়ান বর্ণ। এক ভ্রু তুলে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করে বর্ণ বলল, সিরিয়াসলি? হুম। এর জবাবদিহি চাই তোর? প্রত্যুত্তরে গম্ভীর মুখে অপর নিচে মাথা ঝাঁকায় সুখ। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এর কারণ একটাই, সেটা হলো তোকে বাকি সব করলেও লাভ টাভ করি না। চোখ কপালে তুলে সুখ বিস্ময় ভরা মুখে জানতে চায় সত্যি শেষে মুখটা করুণ হয়ে এলো। বর্ণ কথাটির সত্যতা নিশ্চিত করতেই ছটফট করে ছাড়া পেতে বোঝায়, ছাড়ুন খারাপ পুরুষ, থাকবো না আপনার সাথে, এক্ষুনি চলে যাবো নোরাকে নিয়ে। যা খুশি কর, আমার তাতে কি? নিরেট গলায় কথাটি বলার ফাঁকে সুখ সমত উঠে গিয়ে দুজন একসাথে বেডে শুয়ে পড়ল। জিমে গড়া শক্তপোক্ত পুরুষালী শরীরের নিচে রীতিমতো পিষ্ঠ হতে লাগলো সুখ। দম আটকে এসেছে প্রায়। ঘাড়ে মুখ ডুবিয়ে দেওয়ায় বর্ণর খোঁচা খোঁচা দাড়ির পরশে শির তারা বেয়ে শীতল স্রোত নেমে গেল বোধ হয়। লোম খুব শীতে হয়ে ওঠে। দুহাত লোকটার হাতে বন্দি বিধায় কিছু বোঝাতেও পারে না। মুখ দিয়ে কেবল অস্পষ্ট শব্দের শব্দ বেরোচ্ছে। বিরক্তিতে এক ঝলক মাথা তুলে পুনরায় ঘাড়ে মুখ গুছে উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বর্ণ বলল, এমন ছটফট করে না শোনা বউ। চোখের রং কেমন হয়েছে দেখেছিস? রাতে ঘুম হয় না আমার। আর চুপচাপ শুয়ে রে। বিগত কদিন ধরে একই কথা ওরে এভাবেই রাত্রি যাপন করেছে সে। আর সুখকে দিয়েছে অনিদ্রার রাত। চাদর খামচে ধরে বর্ণর ছোঁয়াগুলো ঠোঁট কামড়ে অনুভবে মত্ত হয় সুখ। এই পুরুষ কখনো এতটা নিকটবর্তী এসে তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়াতে পারে তা কল্পনা তো দূর, কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সে। অথচ পরিস্থিতি আজ কত সহজ। এই শখের পুরুষকে চাইলেই ছুঁতে পারছে, বক্ষস্থলে জড়াতে পারছে, নির্দ্বিধায় অভিমান অভিযোগ উপস্থাপন করতে পারছে। এত সুখ তার ভাগ্যে পাওনা ছিল বুঝি? সুখ, তুমি আমাকে একা ফেলে এখানে চলে এলে? দুজন কপতি যখন পরস্পর গভীর অনুভবে লিপ্ত, ঠিক তখনই নিস্তেজ কক্ষে ছোট বাচ্চা কণ্ঠটি কর্ণকহরে আলোড়ন তুলল যেন। সুখ ছিটকে সরে আসে বর্ণর কাছ থেকে।
হতভম্ব দৃষ্টিপাত করে দরজার অভিমুখে। ঘুমু ঘুমু চোখ কষলে নুরা দাঁড়িয়ে আছে, দৃষ্টি যদিও তাদের দিকে নয়। বর্ণকে দেখে বুঝলো লোকটা নিরুত্তাপ, শান্ত। সুখ হতাশ হয়, দুনিয়ার সব লজ্জা, জড়তা, অস্বস্তি কি তার শরীরেই ভর করে আছে? একটু লজ্জা তো ওই নির্লজ্জ লোকটারও থাকা উচিত ছিল। সে তড়িঘড়ি করে বেড থেকে নেমে গেল। গলায় হাত রেখে উপলব্ধি হয় গায়ে ওড়না নেই। ইস, ছোট্ট নোরার সামনে লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে সুখের। মাটি ফাঁক করে লুকিয়ে যেতে প্রবল ইচ্ছে জাগে। হাত নেড়ে ইশারায় সাফাই গাওয়ার উদ্দেশ্যে কিছু বোঝাতে চাইলে নোরা থোড়াই পাত্তা দিল না। সব কিছু স্বাভাবিক এমন ভান করেই দু কদম এগিয়ে শিশুকের হাত ধরে টেনে নিয়ে আবার থেমে গেল। বর্ণর কাছাকাছি আসতেই সে গলা খাকারে দিয়ে চোয়ালে হাত মাজল। নোরা ধীর কণ্ঠে বলে, সুখের ওড়না দিয়ে যাও, দেখছো তো ও লজ্জা পাচ্ছে। সুখের কপালে হাত, ছোটে কোথায় পালিয়ে যেতে পারলে ভালো লাগতো। ওড়নাটা বর্ণর হাতের মুঠোয় ছিল। সেখান থেকে নির্দ্বিধায় টেনে হাতে নিয়ে পরক্ষণেই সুখের কাছে সপে দিয়ে দুজনে চলে গেলে রুম থেকে। বর্ণ ভ্রু তুলে চোখ কোচকে চেয়ে রয় তাদের যাওয়ার পথে। বিড়বিড় করে, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, এনজয়েবল। আজ বিকেলের দিকে তুফার সাথে কথা বলতে এলেন রুবাইয়াত। মামিদের মধ্যে ওনার সাথেই তার বন্ধু সুলভ মানসিকতা, তাই আইজার পরামর্শে আজাদ সাহেব ওনাকেই পাঠিয়েছেন কিছু কথা জানতে। রুবাইয়াত শুরুতেই বললেন, এখনো সময় আছে, মাহিরকে পছন্দ হলে বলে দিতে পারিস তুফ। তোফা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল, হাতে হাত কষলে এধার ওধার নজর লোকায়। রুবাইয়াত কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে, নির্ভয়ে বলে ফেল বাবু, তোর মামারা জানতে চাইছে সত্যিটা। নিঃসন্দেহে আজ পর্যন্ত তোর উপর তোদের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিয়েছি কি? দুদিকে মাথা ঝাঁকায় সে, দেয়নি কখনো। সুখের মতো অফরের মতো তাকেও সমান গুরুত্ব দিয়ে এসেছে সব সময়। কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি, যদিও এই অভাবটা কখনো খুঁজবার নয়। তবুও তার কখনো মনে হয়নি আজ বাবা বেঁচে থাকলে আমিও এটা কিনতে বা করতে পারতাম, মা থাকলে এমন মমতা পেতাম। এত সবের মাঝে একটা কথা সত্যি, বাবা মার প্রতি তার অঢেল অভিমান। কেন তাকে পৃথিবীতে একা ছেড়ে দুজন একসাথে পালিয়ে গেল, হারিয়ে গেল না ফেরার দেশে? রুবাইয়াত বললেন, এটা তোর জীবন তুফ, ক্ষুদ্র পরিসরের এই জীবনে কাউকে ভালো লাগা, ভালোবাসা অপরাধ নয়। বলে দে, মামারা কেউ কিচ্ছু বলবে না। জল জমে চোখে তোফার এখনও মনে পড়ে কৈশোরকালে মামাদের স্নেহমাখা কথাগুলো। আমাদের তুফ মামুনিকে একজন রাজপুত্রের হাতে তুলে দিব, পুরো দেশ শোষে সেই রাজপুত্রকে খুঁজে আনবো আমরা। সেই সুযোগ হবে তো? নাকি বড় হয়ে আজকালকার স্বাধীনচেতা মনোভাব নিয়ে বলবি, মামারা আমার শোনো, আমি নিজের ভালো বুঝতে শিখেছি, কাজেই যোগ্য জীবন সঙ্গী আমি নিজেই নির্বাচন করব, তোমরা ব্যাকড্যাড বলবি না তো এমন? তোফা সেদিন লজ্জায় কাচুমাচু মুখে কিন্তু গর্ব করে বলেছিল, মোটেও বলবো না। সেসব দিনের স্মৃতিচারণ করে মাথা নিচু করে দিল সে। ভঙ্গুর গলায় বলল, বাসি, ভালোবাসি। মাথা তুলে করুণ সরে, বিশ্বাস করো মামিমা, আমি এমন কিছু হোক চাইনি, কিন্তু কিভাবে যেন মনটা। রুবাইয়াত কথা কেড়ে নিলেন, দূর পাগলি, মন খারাপ করিস না তো, আয়, যা হয় তা ভালোর জন্যই হয়। এবার দেখ সামনে কি হয়। এক কাণ্ড ঘটিয়েছে জেসে। ভোরে উঠে দুষ্টুমির ছলে শাড়ি পরে খোলা চুলে মেহরাবের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়েছে এবং বলেছে আজ স্ত্রীর অধিকার সে আদায় করেই ছাড়বে। সে অধিক পেয়ে ডক্টর কতটা ধৈর্যশীল পুরুষ, তার এমন নির্লজ্জতায় মেহরাব বার কয়েক নিষেধ করেছে। জেসি যা করছে পরবর্তীতে এর ফল তার জন্য শোভনীয় হবে না। কিন্তু জেসি কি এসব নিষেধ হুমকি মারার পাত্রে? কিছু কিছু মানুষকে হুটহাট রাগিয়ে দিতে সে ভীষণ ভালোবাসে। কথায় কথায় ফট করে যে রেগে যায় এমন কাউকে পেলে তো কথাই নেই। এই যেমন আশফিয়ান বর্ণ, তাকে সেদিনও কল করে ফোনের এপাশ থেকে একবার ডাকলো হিরো, বর্ণ জবাব দিল। জেসি আবার নামটা ধরে ডাকলো, বর্ণ পুনরায় জবাব দেয়। সে আবার ডাকলো, এরপর আরও দুবার। পর মুহূর্তে কিছু বলার আগে ওপাশ থেকে ঝনঝন কিছু ভাঙচুরের আওয়াজ এলো এবং শক্ত কণ্ঠে ধমক ভেসে এলো ধারালো ছুরির মতো। আর একটাবার নামটা তোর মুখ থেকে বের হলে এভাবে থাপড়ে মাড়ি থেকে দাঁত সব উপড়ে ফেলবো পাজি।
জিভ কামড়ে সন্তপর্ণের লাইন কেটে দিয়েছিল তখন। এই কাজটা বর্ণর সাথে প্রায়শই করে সে। ভাইয়ার সাথে এইসব করে আনন্দ নেই। হাজারবার সে ডাকলেও জিসান হাজারবারই আদরে কোমল গলায় জবাব দেয়। ঠিক এভাবেই মেহরাবকে চোখ রাঙাতে দেখে এক বুক সাহস দেখিয়ে করে গিয়ে বসল। ঘটনার আকস্মিকতায় প্রথম কিছু সেকেন্ড স্তব্ধ হয়ে থাকলেও খানিক বাদে আচমকা তার হাত ধরে টেনে সোজা রান্নাঘরে ঢুকিয়ে দিল আর বলল, মেহরাব, স্ত্রী ধর্ম পালনের অন্যতম শর্ত কিচেন সামলানো। আজ থেকে সংসারের হাল ধরো, এরপর ভেবে দেখব স্ত্রীর অধিকার পাওয়ার কতটা যোগ্য তুমি। মায়েরা কাহিনীর কিছুই বুঝলো না, তবে হেল্প করতে চেয়েছিল রান্নায়। মেহরাব তাকেও কিচেন থেকে নিয়ে এলো। জেসিকে আদেশ দিল লাঞ্চ রেডি করতে। কী কী খাবে তাও লিস্ট বানিয়ে দিল। মেহরাবকে নিয়ে ড্রয়িং রুমে বসে মেহরাব ক্ষণে ক্ষণে কিচেন রুমের দিকে লক্ষ্য রাখছে। উদ্বিগ্ন মায়েরা অনুধাবন করার চেষ্টা করছে কিছু। জেসিটা রান্না করে কী করছে কে জানে। আকস্মাৎ মেয়েলে কান্না শব্দে মেহরাবকে রেখে মেহরাব ছুটল কিচেনে। মায়েরাও গেল ভাইয়ের পিছু পিছু। জেসির হাত কেটে লাল তরল বেরোচ্ছে। খুব বেশি কাটেনি, ব্যাস তালুতে ছুরির পোঁছ লেগেছে সামান্য। ছুরি আর পেঁয়াজ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দ্রুত তাকে বেসিনে নিয়ে হাত ধুইয়ে দিল মেহরাব। রক্ত পরিষ্কার হওয়ার পরে হাত মুঠো করে আবার খুলতেই পুনরায় রক্ত ছুটে এলো। জেসির কান্না থামে না। এত চিৎকার করে কান্না করছে যে মায়েরা শঙ্কিত। পাশে আশপাশের মানুষ ছুটে না আসে। কানে আঙুল চেপে এগিয়ে যায় সে। এটাতে রক্ত বন্ধ হয়ে গেছে, কাঁদে না জেসি। অথচ তার কান্নার কমার বদলে বেড়েছে বইকি। এক প্রকার দুহাত ঝাঁকিয়ে কাদার তালে তালে নৃত্য পরিবেশন করছে যেন। মেহরাব হতাশ চোখে ক্ষণকাল এক দৃষ্টে তাকিয়ে থেকে বেরিয়ে আসতে গেলে মায়েরা থামিয়ে দিল। তোর বউ তুই সামলা ভাই, স্বেচ্ছায় তো বিয়ে করেছিলি। দুজনকে রেখে সে চলে গেল। এখানে নিজেকে তৃতীয় পক্ষ ছাড়া আপাতত অন্য কিছু মনে হচ্ছে না। মেহরাব বেচায় বিরক্তিতে ভ্রু গুটিয়ে চেয়ে আছে। জেসির আহাজারে কান্না থামার নাম নেই। আপনার কথা রাখতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। চোখ মেলে দেখুন একবার, অনুশোচনা হচ্ছে না? না হবে কি করে? আপনি তো আস্ত একটা কুমড়ো পটাশ। ছুরি টেনে আচানক মেহরাব বা হাতে হালকা টান মারল আর রক্ত দেখিয়ে বলল জেসিকে, মিস ইডিয়েট, এবার আমিও তোমার তালে তাল মিলিয়ে কাঁদি। পড়শিরা এসে সার্কাস দেখে যাক। হুট করে থামিয়ে সে আবারও গলা ফাটিয়ে কান্না করে বলল, ঠিক আছে তাই হোক, তবে মনে রাখবেন লেডিস ফার্স্ট। নিজের ওপর আত্মবিশ্বাস আছে। আপনি হাজার কেঁদে আমার ধারে কাছে ঘেঁষতেও পারবেন না মিস্টার অ্যারোগেন্ট। আর একটা কথা, ওটা মিস নয়, মিসেস হবে। মেহরাব দমে গেল। তপ্ত শ্বাস ছেড়ে দুহাত পিছমোড়া করে এক ধাপ এগিয়ে এলো। এলোমেলো দৃষ্টি ফেলে আরও দুধাপ এগিয়ে আচানক ঝুঁকে জেসির ঠোঁটের কিনারে আলতো ঠোঁট ছুঁয়ে সরে এলো পরপর। ব্যাস, শব্দ থেমে গেল মেয়েটার। কথা বলতেই ভুলে গেল সে। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে অক্ষত হাতটা দিয়ে মেহরাবের ঠোঁটের বরফ লাগা জায়গায় ছুঁল। অন্তঃস্থল কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। অস্ফুট স্বরে মুখ ফুটে বেরিয়ে এলো, ইউ কিসড মি। মেহরাব ঠোঁট এক পেশে হেসে কিচেন থেকে বেরোতে বেরোতে কাঁধ ঝাঁকিয়ে প্রত্যুত্তর করেছে, ইয়া, আই কিসড ইউ। ঠোঁট কামড়ে মিরাভের আড়ালে মুখ লুকায় মায়েরা। গাম্ভীর্য ভাব আর বজায় রাখা যাচ্ছে না চেহারায়। হাসি পাচ্ছে প্রচুর। মুখোমুখি সোফায় জেসি বসা। ঠোঁটের যে কোণে মেহরাব ছুঁয়ে দিয়েছে সেখানে হাত রেখে অবধের মতো অদৃশ্যে চেয়ে আছে প্রায় ঘণ্টাখানিক তো হবেই। অ্যাপ্রনটা হাতের ভাঁজে রেখে পরনের সাদা শার্টের হাতা গোটাতে গোটাতে মেহরাব সিঁড়ি বেয়ে নিচে নেমে প্রথমে জেসিকে অবলোকন করে কপাল কুঁচকে নিল। মেয়েটা একদৃষ্টে অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে মহামূল্যবান কিছু উদ্ধারে মহাব্যস্ত ছিল। আর চোখে আরও একবার তাকে দেখে কাছে এসে মিরাবকে কোলে তুলে, প্রিন্সেস কি করেছে? বলার ফাঁকে গালে চুমু এঁকে চোখ বুজে ঘ্রাণ নিল সে। ছোট্ট মিরাফের গা থেকে ভেসে আসা ঘ্রাণে মামা গন্ধ খুঁজে পায় মেহরাব। বাচ্চাটা খিলখিলিয়ে হেসে ওঠে, আধো আধো করে বলে, মামা তুমি হসপিটাল যাচ্ছ? মামা হসপিটাল যাচ্ছে। প্রিন্সেসের জন্য কি লাগবে? একটা, দুটো, তিনটে রকেট। মায়েরা বলল, ওকে কি করছিস? সে থেকে গালে হাত দিয়ে আছে, মেরেছিস নাকি? জেসির ইঙ্গিতে ছিল পাক্কুটি। কেসে ওঠে মেহরাব। মাথা চুলকে এদিক ওদিক চেয়ে তারা দেখিয়ে বলে, তেমন কিছু না আপু, লেট হচ্ছে আমার, যাচ্ছি। সাবধানে থাকিস আর বাকিদের খেয়াল রাখিস। ফোন এসেছে মায়েরার। কল তুলে সে রুমের দিকে যাওয়ার আগে মিরাফকে সোফায় বসিয়ে দিতে বলে গেল।
তবে মেহরাব তাকে সোফায় রাখলো না। 2 কদম এগিয়ে জেসির কোলে রেখে এরপর তার দুপাশে হাত রেখে মুখোমুখি হয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এর আগে কেউ কিস করেনি? জেসি দুদিকে মাথা ঝাঁকিয়ে নির্বোধের মতো বলল, প্রেম টেম করিনি তো, শুনেছি প্রেম করলে এসব হয়ে থাকে। ঠোঁট গোল করে ও এর মতো করলো মেহরাব। আফসোসের স্বরে বলল এরপর, জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলে